ক্লাস ভর্তি ছাত্রছাত্রীর সামনে কান ধরে দাঁড়িয়ে আছে সাইদা আফরা। অপরাধ তার একটাই, সে ফার্স্ট ক্লাসে লেট করে আসে। এটার জন্য সকলের কাছে লেট লতিফা নামে বেশ পরিচিত সে। এই লেট লতিফা নামের কারণে তার ডাকনাম ঢাকা পড়ে গেছে বহু আগে। রোজ তাকে অর্নিং দিতে দিতে ক্লান্ত সবাই। তাই আজ নতুন এক শাস্তি দিলেন ইংরেজি লেকচারার আবরার আহমেদ অব্র। যদি তাতেও কোনো কাজ হয়, এগুলো দেখতে দেখতে বিরক্ত সে। 10 মিনিট পর মুখ কাচুমাচু করে আফরা বলল, স্যার, এবারের মতো মাফ করে দিন। আর কখনো এমন হবে না। আজই প্রথম, আজই শেষ। তবুও কোনো হেলদোল দেখা গেল না অফরের মাঝে। সে একমনে ক্লাস নিচ্ছে। আফরা মুখ ছোট করে আয়াত সিরাতের দিকে তাকালো। ওদেরও কিছু করার নাই। এই পর্যন্ত দুজনে ওকে অনেকবার সেভ করেছে, কিন্তু বরাবরই রেজাল্ট এক। তবুও সিরাত সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালো। করুণ সুরে বলল, এক্সকিউজ মি স্যার, আপনার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই শেষবার। কথাটা শেষ হওয়ার আগেই অব্র ধমকের সুরে বলল, ওনার হয়ে কেউ সাফাই গাইবে না, তাহলে তার জায়গাও ওনার পাশে হবে। কেন প্রতিদিন ওনারই লেট হতে হবে? কই, আর কারো তো হয় না। একদিন দুদিন মানা যায়, বাট রোজ রোজ কিভাবে? ইম্পসিবল। এরকম যদি চলতে থাকে তাহলে আর কোনোদিন ক্লাসে আসার প্রয়োজন নেই। আমি এমনিতেই সময় জ্ঞান যাদের নেই তাদের সহ্য করতে পারি না। সিরাত আর কোনো কথা বলতে পারল না। আফরা ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। দীর্ঘশ্বাস ছাড়ল একবার, আবার মনে মনে আওড়ালো, আমার জায়গায় আপনি থাকলে বুঝতেন স্যার, আমার এত লেট হওয়ার কারণ। জীবন নামক বর্বরতম যুদ্ধে আপনি নেই, তাই আমাদের মতো মানুষের অসুবিধা বোঝার ক্ষমতাও আপনাদের মতো মানুষের নেই। 15 মিনিট পর অব্র মেয়েটার দিকে তাকালো। কেমন মনমরা হয়ে হালকা পাতলা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। এতগুলো মানুষের সামনে দাঁড়াতে নিশ্চয়ই সম্মানে লাগছে। তবুও কেন লেট করে জানা নেই অভ্রের। ফুস করে শ্বাস ছেড়ে বলল, যান, নিজের ছিটে যান। এরপর আর কখনো লেট করবেন না। আর যদি লেট হয় তাহলে নিতান্তই উপযুক্ত কারণ আপনাকে উপস্থাপন করতে হবে। আফরা ধপ করে বসল সিরাতের পাশে। এতক্ষণ দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। তাতেও কোনো আফসোস নেই তার। সে অপরাধ করেছে বিধায় শাস্তি পাচ্ছে, কিন্তু তারও তো কিছু করার নেই। আর তো মাত্র 2 দিন এই মাসের পর, না হয় ভাবা যাবে। এর বিহিত করতেই হবে, নইলে রোজ রোজ অপমানিত হওয়া যায় না। এমনভাবে চলতে থাকলে হয়তো কোনোদিন কলেজ থেকে বের করে দেবে। ওর ভাবনার মাঝেই ক্লাস শেষ হয়ে গেল। আয়াত বলল, এভাবে আর কতবার ক্লাসে অপমানিত হবি বল আমায়। অব্র স্যার সহজে কাউকে শাস্তি দেন না, কিন্তু সেই স্যার তোকে শাস্তি দিলেন। খলিল স্যারের ক্লাস হলে তো মুখের ভাষায় মারের থেকে বেশি হয়ে পড়ে। আফরা ব্যাগ কাঁধে নিয়ে বের হতে হতে বলল, এবার কিছু একটা করব। এভাবে আর চলা যায় না সত্যি। পাশ থেকে আয়াত বলল, এটা অনেকদিন যাবৎ বলছিস, কিন্তু যেই সেই। সপ্তাহে তোর 2 দিন বা 3 দিন লেট হতেই হবে। হয় তুই ক্লাসের আগে, নয়তো তোর সমস্যাগুলো স্যারকে খুলে বল। তাহলে হয়তো সবাই তোকে নিয়ে মজা করা বাতিল করবে। বিরক্তি নিয়ে তাকালো আফরা। বিরক্তি নিয়ে বলল, যতটা সহজ ভাবছিস ততটা সহজ নয়। তোরা আমার বেস্ট ফ্রেন্ড, তাই অ্যাকসেপ্ট করছিস, সাপোর্ট দিচ্ছিস, কিন্তু সবাই দেবে না। এগুলো বলার পর সবাই আমাকে করুণা করবে, দয়া দেখাবে, অনেকে নাক ছিটকাবে। এগুলো নিতে পারবো না ভাই। বটতলায় বসে সিরাত আফরার আয়াত বাদাম চিবোচ্ছে। বাদামগুলো আয়াত নিয়ে এসেছে। এগুলো খাচ্ছে আর হাসাহাসি করছে তিনজনে। মূলত আফরার মন খারাপ দূর করার জন্য ছোট্ট প্রচেষ্টা মাত্র। দূর হতে এক নজরে রোশান তাকিয়েছে আয়াতের দিকে। মেয়েটা ইন্ট্রোভার্ট, বাট এই দুজনের সাথে থাকলে মুখে যেন খই ফুটে। হাসি যেন সরতেই চায় না। ওর এই হাসিতে অনেক আগে ঘায়ল হয়েছে রোশান। সেই প্রথম দেখা চশমা পরিহিত মেয়েটি চোখ মুখ কুচকে এদিক ওদিক দেখছে। কখনো কখনো ওর দিকেও তাকাচ্ছে, কিন্তু ওকে দেখতে পারছে কিনা জানা নেই তার। সেই দেখাতে ওর সর্বনাশ। সারাদিন মস্তিষ্কে চেপে থাকত মেয়েটি। এভাবে চলল কয়েকদিন। মেয়েটিকে দেখলে প্রশান্তি পেত সে। মাঝে সাজে সিনিয়র হিসেবে কথা বলতো ওটুকুই। তারপর টানা 1 সপ্তাহ ভার্সিটি আসলো না আয়াত। এই 1 সপ্তাহ পাগল প্রায় অবস্থা হয়ে গিয়েছিল। আফরা সিরাতকে নর্মাল জিজ্ঞেস করে, তার হদিস পেয়েছিল সে অসুস্থ। সেই অনুপস্থিতি রোশানের দম বন্ধকরণ পরিস্থিতি দেখে বন্ধুরা বলল, ও প্রেমে পড়েছে। তারপর সেও সত্যি বুঝল মেয়েটাকে ভালোবাসে সে, খুব ভয়ঙ্করভাবে ভালোবাসে।
1 বছর হয়ে গেল ভালোবাসি তাকে, কিন্তু আজও বলার সাহস জুগিয়ে উঠতে পারিনি। দূর থেকেই ভালোবাসে, হোক না একতরফা, তাতে কি ওর অনুভূতিগুলো তো সদ্য সতেজ। আস্তে ধীরে আয়াতের চোখ যায় রোশানের ওপর, কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াত চশমা ঠিক করে হাত নাড়ালো সে। ওর ইশারা পেয়ে সামনে গিয়ে দাঁড়ালো আয়াত, বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা সবাই কেমন আছো? পাশ থেকে আফরা বলল, ঝাক্কাস। টুকটাক কিছু কথাবার্তা বলে চলে গেল রোশান। সিরাত সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে রইল আফরার দিকে। তারপর বলল, আমার কি মনে হয় জানিস, রোশান ভাই তোকে লাইক করে। আয়াত আরও আফরা হা হয়ে তাকিয়ে রইল ওর দিকে। একে অপরের মুখ চাওয়াচাই করে হেসে উঠল। এটা নতুন নয়, ওদের সাথে যারই সখ্যতা হয় ভালোভাবে কথা বলে, বা দূর থেকে কয়েকবার তাকায়, তখন থেকে সন্দেহ শুরু হয়ে যায় ওর। হাসতে হাসতে আফরা বলল, তোর মাথায় যত সব গাঁজাখড়ি কথাবার্তা, একটু ভালোভাবে কথা বললেই সবাই আমাকে নয়তো ওকে লাইক করে, লাইন মারে, গাধি কোথাকার। পাশ থেকে আয়াত ছাই দিল ওর কথায়। মুখটা ফাটা বেলুনের মতো করে বলল, ওনার হাবভাব আমার কাছে ভালো লাগে না। সবসময় মনে হয় আমাদের অন্য নজরে দেখেন। আর তোর সাথে ভাবও বেশি, তাই ভাবলাম, থাক বোন, আর বলতে হবে না। এইটা তোর নতুন ধারণা না, সেকেলে। তাই এবার মুখ অফ কর, মেজাজ খারাপ করবি না। সাথে মুখও পরের দিন যথারীতি লেট হয় ভার্সিটি ছুটির পর আফরাকে ডেকে পাঠায় অব্র। পিয়ন এসে বললে সে ভয়ে চুপসে যায়। অব্র স্যার নিশ্চয়ই বকাঝোকা করার জন্য তাকে ডেকেছেন। সাথে সিরাত আয়াতও সায় দেয়। ভয়ে ভয়ে তিনজনকে নিয়ে দাঁড়ায় অফিস কক্ষের সামনে। দোয়াদড়ি পরে বুকে ফু দিয়ে দাঁড়ায় তারা। ভিতরে প্রিন্সিপাল আর অব্র স্যার ব্যতীত কেউ নেই। এবার ওদের ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায়। তাহলে প্রিন্সিপাল স্যারই ডেকেছেন ওকে? ওদের ভাবনার মাঝেই হঠাৎ পুরুষালী ভরাট কণ্ঠস্বর কানে আসে তাদের। কণ্ঠস্বরের মালিক স্বয়ং অব্র স্যার। সেটা বুঝতে বাকি নেই কারো। অব্র বলল, তিনজনকে ডাকা হয়নি, অনলি আফরাকে ডাকা হয়েছে, তাই বাকিরা আসতে পারো। মুখ কাচুমাচু করে দুজনে বিদায় নিল। আফরা পা টিপে টিপে ভেতরে ঢুকল। ভেতরে যাওয়ার পূর্বে পারমিশন নিতে ভুলিনি সে। ভেতরে যেতে প্রিন্সিপাল স্যার আজমল আহমেদ বললেন, তুমি তাহলে সাইদা আফরা? মাথা নিচু করে জবাব দিল, আমি। জি স্যার। অব্র চুপচাপ কাজ করছে। তিনি আবার বললেন, তুমি জানো, তোমার নামে এ পর্যন্ত তিনজন কমপ্লেন করে ফেলেছে, এবং সেটা তোমার হেয়ালিপনার জন্য। ফার্স্ট ক্লাসের দুজন টিচার সহ অন্য ক্লাসের একজন, সবাই তোমার ক্লাস ফাঁকির জন্য। এর কারণ কি? কণ্ঠে কাঠিন্য ঢেলে কথাগুলো বললেন তিনি। আফরা কাদো কাদো মুখে দাঁড়িয়ে রইল। জবাব দেওয়ার মতো কোনো ভাষা নেই। কান্নাগুলো আটকে মাথা নিচু করে বলল, আসলে স্যার, কারণগুলো একান্তই ব্যক্তিগত। আজমল খান যেন খেপে গেলেন। কণ্ঠে দ্বিগুণ তেজ মিশিয়ে কিছু বলতে যাবেন, তার পূর্বেই তাকে থামিয়ে দিল অভ্র। রিল্যাক্স স্যার, আমি কথা বলছি। ওর কথায় থামলেন তিনি। অভ্র নিজের কাজ রেখে শটান দাঁড়িয়ে বলল, আপনি কোন ডিপার্টমেন্টে পড়ছেন, সেটা মাথায় আছে আপনার? সে মাথা নাড়িয়ে হ্যাঁ জানল। এবার অভ্র বলল, আপনি নিশ্চয়ই জানেন, এই ডিপার্টমেন্টে পড়তে হলে কঠোর পরিশ্রম করতে হয়, নইলে কিছু করা যায় না। সেখানে আপনি বাড়তি কোনো টিউটরের কাছে পড়ছেন না, ক্লাস ঠিকঠাক করেন না, তাহলে রেজাল্ট কি আসবে? আশানুরূপ ফল পাবেন পাবেন না। তাই এসব ছেড়ে এখনও সময় আছে, পড়াশোনায় মন দিন। আড্ডা, শাস্তি, এসব করার আরও সময় পাবেন, কিন্তু এই সময়টা আর পাবেন না। আফরা ঠায় দাঁড়িয়ে শুনল। কথাগুলো ভুল নয়, সেটা নিজেই জানে, কিন্তু কিছু করার নেই। ও পড়ালেখা নিয়ে অনেক সেন্সিটিভ ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর যখন সকল দায়ভার ওর উপর পড়ল, তখন দিশেহার আসে। এবার অভ্র বলল, আপনি বললেন ক্লাস ফাঁকি দেওয়ার কারণ ব্যক্তিগত। সে ব্যক্তিগত কারণটা জানতে পারি? হঠাৎ প্রিন্সিপাল স্যারের কলাশায় তিনি তাড়াহুড়োয় বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতেই স্বস্তির শ্বাস ফেলল সে। করুণ চোখে তাকিয়ে বলল, বলতে পারি, বাট এটা আপনি কাউকে বলতে পারবেন না। আর নাইবা বিদ্রুপ করবেন। অব্র অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটির মুখের দিকে। কি এমন কারণ বলতে পারে, সেটাই মস্তিষ্ক ধরার চেষ্টা করছে। কিছুটা আন্দাজ করে খোলাখুলি বলল, প্রেম ঘটিত ব্যাপার। অব্রের কাছ থেকে এমন কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল তার। আস্তাগফিরুল্লাহ স্যার, এমন ভাবছে ভাবতে লজ্জা লাগলো। ওর সমস্যার কথাগুলো বলতে গিয়ে আর বলা হলো না। তার আগেই
হাতঘড়িতে টাইম দেখিয়ে অব্র বলল, ইটস ওকে, বলতে হবে না। এরপর এমন করবেন না, নইলে কিন্তু আপনার বিরুদ্ধে কঠিন স্টেপ নেওয়া হবে। এটা সতর্ক বার্তা ছিল। এখন যদি ঠিক না হন তাহলে বুঝতে পারছেন। বলেই তড়িঘড়ি করে বেরোতে যাচ্ছিল, তখনই ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা, যার জন্য কেউই প্রস্তুত ছিল না। আফরা বেরোনোর জন্য এগোচ্ছে, অন্যদিকে অভ্র সামনে দুপা ফেলতেই মেঝেতে পা পিছলে সরাসরি আফরার গায়ের উপর পড়ল। আফরা তাল সামলাতে না পেরে নিচে পড়ল, আর অভ্র ওপরে। অভ্র আহাম্মকের মতো তাকিয়ে রইল। অন্যদিকে চোখ বন্ধ করে কপাল কুঁচকে নিস্তেজ হয়ে পড়ে রইল আফরা। কিয়ৎক্ষণ অতিবাহিত হওয়ার পর হুঁশ ফিরল অভ্রের। এতক্ষণ কি হলো মাথার ওপর দিয়ে গেল। মেয়েটার এতটা কাছাকাছি ভাবতেই লজ্জিত হলো সে। শিট, নিজের ভুলে কি বিশ্রী অবস্থায় পড়তে হলো তাকে। উঠতে গিয়ে চোখ পড়ল মেয়েটার মুখের দিকে। অব্র ভালোভাবে পরখ করে নিল তাকে। হঠাৎ আফরা চোখ খুলে অসহায়ের মতো তাকালো। অব্র ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো, নিজের ডান হাত বাড়িয়ে দিল আফরার দিকে। সে সকল সংকট জড়তা এক সাইডে রেখে বাড়ি দেওয়া হাতটি ধরে উঠে দাঁড়ালো। পায়ে বেশ ব্যথা পেয়েছে, কিন্তু কোনো মুখে কোনো কথা নেই। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অব্র অপরাধীর মতো বলল, আই অ্যাম সরি, আমি বুঝতে পারিনি আপনি ব্যথা পেয়েছেন। আফরা গাঢ় কাত করে না জানালো, কিন্তু মুখয়ে স্পষ্ট আঘাত পেয়েছে সে। ওর পায়ের দিকে তাকাতে অব্র দেখল সোজা হয়ে দাঁড়াতে পারছে না আফরা, কিন্তু মুখ ফুটে বলছে না হয়তো অস্বস্তি হচ্ছে তার। তাই সে বলল, পায়ে লেগেছে? একা যেতে পারবেন না মনে হয়, চলুন আপনাকে পৌঁছে দেই। আফরা চট করে মাথা তুলে তাকালো, ব্যস্ততার সহিত জানালো, না স্যার, লাগবে না। আপনি বরং সিরাত আর আয়াতকে ডেকে দিন, ওরা বাইরেই আছে। শিওর? সে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। অব্র ঝটপট বেরিয়ে গিয়ে দুজনকে পাঠালো। সিরাতে সেই প্রশ্নের ঝুলি খুলে দিল, স্যার মেরেছি কিনা হ্যান ত্যান। তারপর ধরে বাহিরে বের করলো। একটা জায়গায় বসে দুজনকে পুরো ঘটনাই খুলে বলল। দুজনের মাথায় হাত। আয়াত হাসতে হাসতে বলল, শেষ পর্যন্ত স্যার তোর ওপর। বলেই দুজনে হাসতে লাগলো। ওদের দিকে চোখ রাঙাতে চুপসে গেল তারা। কিছুক্ষণ পর তিনজন বাড়ির রাস্তা ধরল। বিছানায় শুয়ে শুয়ে জীবনের হিসাব মেলাচ্ছে আফরা। বাবা সরকারি চাকরি করতেন। আফরার আরিফকে ঘিরে ছিল তাদের ছোট্ট সংসার। বেশ ভালোই দিন কাটছিল তাদের। তারপর ওর বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। তখনই শুরু হলো পরিবারের বিপর্যয়। কয়েক মাস পর রেখে যাওয়া টাকা ফুরিয়ে আসতে লাগলো, চিন্তার শেষ নেই। মায়ের ঘুম হয় না ঠিক মতো। ওর বাবার অফিসে যোগাযোগ করলেও কোনো চাকরি মেলেনি, কারণ ওখানে জয়েন করতে হলে কমপক্ষে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে, নইলে সম্ভব নয়। ব্যাস, তখন থেকে জীবনযুদ্ধ শুরু। ভাইটা এখনো ছোট, কিছু করতে পারবে না। তাই পরিবারের দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছে সে। অনেক জায়গায় অ্যাপ্লাই করলেও কোথাও কোনো চাকরি জোগাড় করতে পারেনি সে। টিউশনি করিয়ে যা পায় তাই দিয়েই কোনো মতে সংসার চলছে। আরিফ সবসময় বলে ও কিছু করবে, কিন্তু বোনের সামনে টিকতে পারে না। তাছাড়া অতটুকু ছেলে কি করতে পারে সেটাও ভেবে পায় না। সকালে একটা টিউশনি করিয়ে ভার্সিটিতে যায়। ভার্সিটি যেতে ৮ ঘন্টা রাস্তা প্রতিদিন হেঁটে যায়, তাই লেট হয়ে যায়। গাড়ি দিয়ে চলাচল করলে বাড়তি খরচ হবে, সেটা বাঁচানোর জন্যই মূলত ক্লাসে লেট হয়। মায়ের ডাকে ঘুম থেকে উঠল আফরা। আজ অনেকটা লেট হয়ে গেছে। ঘড়িতে টাইম দেখে হতবাক সে। এতটা সময় ঘুমিয়েছে? বিকেল ৫টা বেজে ২০ মিনিট। ৫টায় ঋত্বিকে পড়াতে যাওয়ার কথা তার। মেয়ের তড়িঘড়ি দেখে দীর্ঘশ্বাস ফেলে ওর মা সাইমা বললেন, এভাবে কতদিন চলবে রে মা? সব ধকল তোর উপর দিয়ে যাচ্ছে। একটা মেয়ে হয়ে সংসার চালানো কি চারটিখানি কথা? এবার তো ওই ভাইটাকে কাজে লাগা। কথাটা শেষ হওয়ার আগেই বিরক্তি নিয়ে মায়ের দিকে তাকালো সে। ওর তাকানো দেখে চুপসে গেলেন তিনি। তারপর ফুস করে শ্বাস ফেলে বলল, এসব কথা বলো না। আরিফ এখনো ছোট, মাত্র ক্লাস 10-এ পড়ে। ও কি করবে শুনি? মা, আমি বেঁচে আছি এখনো। যতদিন এভাবে চলে চলবে। আর তাছাড়া আগামীকাল যদি কোচিং সেন্টারের জবটা হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আর কোনো কষ্ট থাকবে না। তা এতক্ষণ আমায় ডাকলে না কেন সেটা বলো। কেমন করে ঘুমাচ্ছিলি তাই ডাকিনি। একদিন না পড়ালে কিছু যায় আসবে না। না মা, যেতে হবে। আরও কাজ আছে, রাত হবে আসতে। চিন্তা করো না। ঋত্বিকে পড়িয়ে আরেকটা টিউশনিতে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল আফরা। এ রাস্তায় সবসময় জ্যাম ভিড় ভাট্টা লেগেই থাকে। রাস্তা পারাপারের সময় ভয়ে যান যেন বেরিয়ে যায়।
তবুও প্রত্যেকদিন এই রিস্কটা নিয়ে চলতে হয় তাদের। হঠাৎ অপর পাশ থেকে আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে একজন অল্প বয়সী মেয়ে রাস্তা ক্রস করে আসার সময় অপর পাশ থেকে একটি গাড়ি ধাক্কা মারে। মুহূর্তে মেয়েটি লুটিয়ে পড়ে রাস্তায়। চারিদিকে লোকজন জমা হয়ে যায় নিমিষেই। আফরা ঠায় দাঁড়িয়ে রইল। ভয়ে বুক কেঁপে উঠল তার, যেন পুরো হুঁশ হারিয়ে বসে আছে সে। হঠাৎ হুঁশ ফিরতেই দৌড়ে সেখানে গেল। মেয়েটার সামনে গিয়ে দেখল এখনো মেয়েটার হুঁশ আছে। অনেকে বাসার ঠিকানা, ফোন নাম্বার জিজ্ঞেস করছে কিন্তু কিছুই বলতে পারছে না। মাথা নাক কান ফেটে রক্ত ঝরছে, হয়তো ব্যথায় চটপট করছে। আফরা কাঁপা কাঁপা হাতে মেয়েটির হাতে হাত রাখল। মেয়েটি নেভু নেভু চোখে তাকালো। এক্ষুনি চোখ বুজে ফেলবে ফেলবে ভাব। সকালের সহায়তায় ওকে গাড়িতে তুলে দিল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তখনও মেয়েটির জ্ঞান ছিল। কেউ মেয়েটির সাথে যেতে চাচ্ছিল না বিধায় ওর সাথে আফরা গেল। অভ্র বাসায় বসে বিশ্রাম করছিল। হঠাৎ ওর ফোনে কল আসলো। ওর কলিজার নাম্বার দেখে কপাল কুঁচকে গেল। আধ ঘন্টা হলো বাসা থেকে গেল, এখন কল দিচ্ছে কেন? ভাবনা চিন্তা বাদ দিয়ে রিসিভ করতে ওর কানে এলো। আসসালামু আলাইকুম। আপনি কি আমি জানি না। এই ফোনের মালিক অ্যাক্সিডেন্ট করেছে। যদি চিনে থাকেন তাহলে তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে আসেন। কথাটা কর্ণগোচর হতে ওর পৃথিবী যেন থমকে গেল। বোধ বুদ্ধি লোপ পেলে যেন আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। পায়ে ছুটে গেল। হসপিটালে পৌঁছে অ্যাক্সিডেন্ট কেস হয় খুঁজতে সময় লাগলো না ওর। ততক্ষণে বাবা মাকেও খবর দেওয়া হয়ে গেছে। ওনারা একটা দাওয়াতে গিয়েছিলেন, আসছেন। ডক্টরের সাথে কথা বলতে গিয়ে জানতে পারলো ওর বোন অন্তুকে রক্ত দিতে হয়েছে। যে নিয়ে এসেছিল সে মেয়েটি রক্ত দিয়েছে। এখনো জ্ঞান ফিরেনি কিন্তু ভালো আছে, তেমন কিছু হয়নি। মাথায় আঘাত পেয়েছে, ব্লাড লস হয়েছে বেশখানি, তাই এক ব্যাগ রক্ত দিতে হয়েছে। অব্র একবার বোনকে ঘুমন্ত অবস্থায় রেখে স্বস্তির শ্বাস ফেল। অতপর গেল মেয়েটির কাছে। মেয়েটি চোখ বুজিয়ে বেরিয়ে শুয়ে আছে। কেবিনের দরজা ঠেলে ভেতরে যেতেই অবাক সে। অস্ফুস্বরে বলে উঠল, মিস লেড লতিফা। হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে চোখ মেলে তাকালো আফরা। সামনে অভ্র স্যারকে দেখে বেশ অবাকও হলো। ওকে কিছু বলতে না দিয়ে অভ্র বলল, কেমন আছেন এখন? আপনি অন্তুকে নিয়ে এসেছেন? আফরা বুঝল না কিছু হয়তো। তারপর ভাবল অন্তু হয়তো সেই মেয়েটি। ওকে চুপ থাকতে দেখে বলল, আপনি যাকে নিয়ে এসে রক্ত দিলেন সেই অন্তু? আমার একমাত্র বোন। তখন আপনি মনে হয় কল দিয়েছিলেন। জি স্যার। এখন উনি কেমন আছেন? এখন ভালো, ঘুমাচ্ছে। আপনি একটু রেস্ট নিন। এখন আসছি। আফরা উঠে বসতে চাইল, সেখানে বাধা হয়ে দাঁড়ালেন প্রিন্সিপাল আজমল আহমেদ স্যার। ওনাকে দেখে আরেক দফায় চমকালো আফরা। উনি ঢুকতে ঢুকতে বললেন, না, এখন উঠবে না, কিছুক্ষণ শুয়ে থাকো, তারপর অভ্র তোমায় বাসায় পৌঁছে দেবে। আফরান নিজের মতো কিছু একটা ভেবে নিল, হয়তো অভ্র স্যারের বোনকে দেখতে এসেছেন। অন্যদিকে ওনার পেছন পেছন একজন মধ্যবয়সী মহিলা ঢুকলেন। চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে উনি কেঁদেছেন, হয়তো অভ্র স্যারের মা। তিনি পাশে এসে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, নাম কি তোমার? ওকে বলার সুযোগ না দিয়ে অভ্র বলল, লেট লতিফা, বলেই মুচকি হাসল। ওদিকে অবাকের শীর্ষে পৌঁছালো আফরা। শেষ পর্যন্ত অভ্র স্যার ওকে এই নামে ডাকছেন। অভ্রের দিকে ওর মা সন্দেহান চোখে তাকালেন। তারপর বললেন, তুই ওকে চিনিস নাকি? পাশ থেকে ওর বাবা বললেন, ওকে কে না চিনে, এ নামে পুরো ক্লাস টিচার সবাই চিনে। এইবার বেশ লজ্জা লাগলো আফরার। কিভাবে মান সম্মানের দফারফা হয়ে গেল ওর। মিসেস মমতা সেসবে পাত্তা না দিয়ে বললেন, তোমাদের কলেজের? তার নাম কি মা তোমার? আফরা মাথা নেড়ে হ্যাঁ জানালো এবং বলল, আমার নাম সাইদা আফরা। উনি মাথায় বিলি কাটতে কাটতে চমৎকার হাসলেন এবং বললেন, আজ তোমার জন্য আমার মেয়েটা অল্পের জন্য রক্ষা পেয়েছে। তুমি যদি না থাকতে তাহলে যে কি হতো কে জানে। তুমি আমাকে ঋণী করে ফেললে গো মা। মাঝপথে আফরাকে ওনাকে থামিয়ে বলল, প্লিজ ম্যাম, এভাবে বলবেন না। ওই সময় আমি না থাকলে যে কেউ এটা করত। ম্যাম, কি? হ্যাঁ, আমি তোমার মায়ের বয়সী, আন্টি ডাকবে, ঠিক আছে? আফরা হেসে সায় জানালো। এতক্ষণ যাবৎ দূর থেকে আফরাকে দেখছিল অভ্র। মেয়েটার চোখে মুখে অদ্ভুত মায়া আছে। বিকেলে একটি মোহনীয় লাগছিল। এতক্ষণ দৌড়ঝাঁপ করেও যেন কোনো ক্লান্তি নেই চোখে মুখে। অমায়িক হাসি লেগে আছে ঠোঁটের কোণে। কি মিষ্টি লাগছে। আচ্ছা, মেয়েটি কি সত্যি মিষ্টি? গাড়িতে বসে আছে আফরার অভ্র।
অভ্রের মা মিসেস মমতা কিছুতে রাতের বেলা ওকে ছাড়বেন না, তাই জোর করে অভ্রের সাথে পাঠিয়ে দিয়েছেন। অন্তুকে আগামীকাল ডিসচার্জ দেওয়া হবে। এখন তিনি আর তার হাজবেন্ড সেখানে আছেন। গাড়ি চলছে নিজস্ব গতিতে, কারো মুখে কোনো রা নেই। আফরা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। আজ টিউশনিতে যেতে পারিনি, রাত বেশ হয়েছে, নইলে ঠিক পড়িয়ে যেত। তাছাড়া এখন শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। বিছানায় গা দিলেই ঘুম এসে চোখে ধরা দেবে অনায়াসেই। তবে একটা জিনিসে খটকা লাগছে বেশ, আজমল আহমেদকে নিয়ে। ওনার আচার ব্যবহারে ওই পরিবারের একদম ক্লোজ মনে হচ্ছিল। জিজ্ঞেস করবি কিনা সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে, কিন্তু নিজের কৌতূহলও দমাতে ব্যর্থ। তাই বলেই ফেলল, আচ্ছা স্যার, প্রিন্সিপাল স্যার আপনাদের কে হন? অব্র হঠাৎ যেন বিষম খেল। ঘাড় ঘুরিয়ে আফরার দিকে তাকালো সে। মেয়েটা জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ড্রাইভিংয়ে মনোযোগ রেখে মনে মনে বলল, ইডিয়েট, এটাও জানে না। তারপর বলল, কেন, আপনি জানেন না? জি না। থাক, তাহলে জেনে কাজ নেই। কিছু কিছু জিনিস অজানা থাকা ভালো। আফরা দমে গেল, আর কিছু জিজ্ঞেস করল না। বাসার সামনে আসতেই বলল, এখানে নামিয়ে দিন। অভ্র গাড়ি দাঁড় করালো একতলা একটি বাড়ির সামনে। আফরা ঝটপট গাড়ি থেকে নেমে গেল। অভ্র নেমে ওর সামনে দাঁড়িয়ে বলল, স্যার, বাসায় চলুন, এক কাপ চা খেয়ে আসবেন। না, সময় নেই, হসপিটাল যেতে হবে। অন্য কোনো দিন আসবো, আপনি যান। আফরা খানিক আশাহত হলো ঠিকই, তবুও এখানকার অবস্থা বুঝে বলল, আচ্ছা, থ্যাঙ্কস স্যার। অব্র না বুঝে ভ্রুকুচকে বলল, থ্যাঙ্কস কেন? এই যে এত রাতে আপনার বোনকে হসপিটাল রেখে আমাকে পৌঁছে দিলেন। অভ্র খানিক হাসল, তারপর বলল, আপনি অন্তুর জন্য যা করলেন তার তুলনায় এটা কিছুই না। ওর জন্য আপনার এতটা লেট হলো, থ্যাঙ্কস আপনার প্রাপ্য। অভ্র আর দাঁড়ালো না, কাল বিলম্ব না করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বাসায় আসতে এত দেরি হওয়ার কারণগুলো মাকে জানাতে হলো তাকে। মাকে খাবার আনতে বলে ফ্রেশ হতে গেল সে। ফ্রেশ হয়ে খেতে বসিয়ে ডাল আর আলু ভর্তা দেখে মাকে জিজ্ঞেস করলো, বাসায় মাছ মাংস কিছু নেই? ওর মা শুকনো মুখে বললেন, না রে মা। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল ওর। আরিফ মাছ ছাড়া ভাত গিলতে পারে না। তাহলে কি আজ খেয়েছে? আরিফ, তুমি খেয়েছো মা? তিনি না জানালেন। আরিফকে ডেকে আনলেন খাওয়ার জন্য। আরিফ খেতে বসে একটু শব্দ করল না, চুপচাপ বসে খেতে লাগলো। আফরা শুধু ভাইয়ের খাওয়া দেখছে, চোখ জলে টইটুম্বুর হয়ে গেল। যে ভাই একবেলা মাছ ছাড়া খাবার মুখে তুলতো না, সে আজ হাসি মুখে খাচ্ছে। বাস্তবতা মানুষকে সব শিখিয়ে দেয়। আরিফ শিখে গেছে কিভাবে সবকিছুর সাথে মানিয়ে নিতে হয়। আরিফ খেতে খেতে বোনের মুখের দিকে তাকিয়ে চমৎকার হাসল। হাসতে হাসতে বলল, জানো আপু, আগে কখনো এগুলো টেস্ট করিনি, তাই ভাবতাম খেতে অনেক জঘন্য হবে। কিন্তু এখন এগুলো খেতে দারুণ লাগে। এতদিন যে কি মিস করে এসেছি, এখন বুঝতে পারছি। আফরার মা মুখে আঁচল চেপে দাঁড়িয়ে আছেন। তিনি বুঝেন ছেলে এখন বুঝতার তার। এখন কোনো কিছুর জন্য বায়না ধরে না। ওর বাবা থাকতে বকে বকে ওখানে খাওয়ানো যেত না। আর সেই ছেলে এখন সেদে সেদে সব খায়। আফরার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ভাইকে বুকে জড়িয়ে কেঁদে উঠল। আরিফ বোনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বোনের চোখের জল মুছিয়ে আবারও হাসল। মুচকি এসে বলল, খাওয়ার সময় একদম কান্না নয় আপু। তুমি কাঁদলে কিন্তু এখন আমিও কাঁদবো। না, কেঁদে চুপচাপ খাও। আফরা চোখ মুছল, আর কেউ কোনো কথা বলল না। চুপচাপ খেয়ে উঠে গেল সবাই। ক্লাস শুরুর আগেই পৌঁছে গেল আফরা। আজ কোচিং সেন্টারের জন্য একটা ইন্টারভিউ দেবে। চাকরিটা হয়ে গেলে টিউশনি ছেড়ে দেবে, নয়তো টাইম চেঞ্জ করবে। এর আগে একবার অন্তুকে দেখতে যাবে। মেয়েটাকে গতকাল ঘুমন্ত অবস্থায় দূর থেকে দেখে চলে এসেছে। আর সিরাত আর আয়াতকেও নিয়ে যাবে। ক্লাস শেষে বেরোচ্ছে তখন সিরাত বলল, কি রে, আজ তুই লেট করলি না কেন? আফরা ভ্রুকুচকে দম করে পিঠে কিল বসিয়ে বলল, কেন, তুই কি চাস আমি আবারও লেট করি? না, তা কেন চাইব, শুধু বললাম। পাশ থেকে আয়াত বলল, রোজ টাইমলি আসতে পারবি? পারবো, সমস্যা হবে না। তিনজনে তৃপ্তির হাসি হাসল। রোজ রোজ এত লেট কারোর ভালো লাগে না। অন্যদিকে সারিদের কড়া কথা তো আছেই। যাক, এখন নিশ্চিন্ত। ভার্সিটি থেকে বেরোনোর সময় কালকের পুরো ঘটনা ওদের সবটা খুলে বলল। ঘটনা শুনে ওরাও রাজি অন্তুকে দেখতে যেতে। পাশ থেকে সিরাত বলল, বোনের এই অবস্থা, তাও অব্র স্যার ভার্সিটিতে। বাবা গো বাবা। আয়াতর কথায় ফোরন কেটে বলল, তো কি করবেন?
ওনার কাছে সবসময় ওনার দায়িত্ব আগে। তাছাড়া আফরা তো বলল ওনার বোন অনেকটাই ভালো আছে, বিকেলে ছেড়ে দেবে তো কি করবেন। পাশ থেকে সিরাত বলল, আরে থাম, এই আফরা, যদি আমরা যেতে যেতে ওরা চলে যায় তখন কি হবে? এটাও চিন্তার বিষয়। তখন সিরাত গুতা মেরে বলল, ওই দেখ, স্যার মনে হয় বাসায় যাচ্ছেন, ওনাকে জিজ্ঞেস কর, তাহলে জেনে যাবি। আফরাত দ্বিধাবোধ নিয়ে অভ্রের সামনে দাঁড়ালো। অভ্র গাড়ির দরজা খুলে বসতে যাবে, তখন ওর দিকে তাকাতেই ভ্রু কুচকে এলো, দরজা ঠেলে আবার দাঁড়িয়ে বলল, এনি প্রবলেম? মাথা নাড়িয়ে না জানিয়ে বলল, অন্তর অবস্থা কেমন, ভালো আছে? হুম, আলহামদুলিল্লাহ, এখন ভালো। উনি কি হসপিটালে আছেন নাকি চলে গেছেন? না মানে, আমি দেখতে যাব তাই আর কি। না, এখনো বাসায় যানি, সন্ধ্যায় ছাড়বে। আমি হসপিটালে যাচ্ছি, আসতে পারেন। আফরাজ চট করে বলল, জি না, প্রয়োজন নেই। আমরা তিনজন মিলে যাচ্ছি, চলে যেতে পারবো। ততক্ষণে সিরাত আয়াত পাশে দেশে দাঁড়িয়েছে। অব্র হাসলো, হেসে বলল, তিনজনের জায়গা হবে, সমস্যা নেই। আয়াত, সিরাত আপনারা উঠুন। গন্তব্য যখন একই, তাহলে আলাদাভাবে কেন যাবেন বলুন তো? অন্তর পাশে বসে আছে আফরা। মেয়েটা ওকে দেখে কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করে দিয়েছে। মেয়েটা অনেক মিশুক, তাই ভালো লাগছে বেশি। এই অসুস্থতার সময়ও ওর কথাবার্তা একদম স্বাভাবিক মানুষের মতো। দিব্যি খিলখিলিয়ে হাসছে। মাথায় সাদা কাপড়ের ব্যান্ডেজ না হলে কেউ বুঝতে পারত না ও অসুস্থ। আন্টি এত জোরে হাসতে বারবার নিষেধ করেও কোনো কাজ হচ্ছে না। মেয়েটা হাসছে তো হাসছেই। সিরাত আর আয়াত মেয়েটার ব্যবহারে পুরোই অবাক। এই মেয়েটা অসুস্থ বোঝার জো নেই, আবার ভালো লাগছে। অচেনা মানুষের সাথে থেকে ওদের কোনো অস্বস্তি কাজ করছে না। আফরা মা মেয়ের ব্যবহারে পুরো অবাক হয়ে আছে। মাত্র গতকাল পরিচিত হলো, কিন্তু এনাদের ব্যবহারে বোঝা যায় কতদিনের পরিচিত তারা। মেয়েটার মা যেমন অমায়িক সুন্দর, ব্যবহার তেমনই মেয়ে। আসার পর থেকে তিনি সেই এক কথাই পড়ে আছে। ওর শরীর কেমন এতখানি রক্ত দিল, আজ ভার্সিটি যাওয়ার দরকার ছিল না, এখানে আসার কি দরকার, রেস্ট নিলে পারতে। এসব বলে বলে ফেনা তুলে ফেলছেন তিনি। আর আফরা অবাক হয়ে দেখে যাচ্ছে তাকে। আফরা অবাক হয় এনার ছেলে অব্র স্যার কি করে হলেন। ওনাদের সাথে যেন এদের যায় না। অব্রক ফল হাতে কেবিনে ঢুকতে ঢুকতে বলল, এবার পেতনিদের মতো হাসাহাসি বন্ধ করে এগুলো খা, খেয়ে দিয়ে শক্তপক্ত হ, তারপর না হয় আইসক্রিমের জন্য আবার রক্ত ঝরাতে যাবি আহাম্মক। মেয়েটার হাসি মুখ নিমিষেই চুপসে গেল। ঠোঁট ফুলিয়ে বলল, এটা কি ইচ্ছে করে করেছি নাকি? যত সব, থাক, আর বলতে হবে না। আফরা, সিরাত আর আয়াত তিনজনেই ওদের থেকে বিদায় নিল। বিদায় বেলায় অন্তু আফরার ফোন নাম্বার দিয়ে, দেখতে দেখতে আফরার প্রথম বর্ষের পরীক্ষা চলে এসেছে। দুদিন পর এক্সাম শুরু। এখন আফরার দিন বেশ ভালোই কাটছে। কোচিংয়ের জব পাওয়ার পর থেকে বেশ ভালো অবস্থানে রয়েছে সে। এখন রোজ ক্লাস করে, এতে অব্র বাকি সবাই খুশি। অন্তু মাঝে মাঝে কল করে বাসায় ডাকে, কিন্তু কখনোই যাওয়া হয় না। কিন্তু আজ ওর বায়নার কাছে হার মানতে হয়েছে তার। আজ অন্তু এবং মমতা দুজনেই ওকে যাওয়ার জন্য বলেছেন, তাই না গিয়ে উপায় নেই। বাসার ঠিকানা পাঠিয়ে দিয়েছে অন্তু। ঠিকানা অনুযায়ী পৌঁছে আফরা বেল চাপতেই হাসি মুখে দরজা খুলে দিলেন মমতা। ওকে ভেতরে বসিয়ে ভালো মন্দ খোঁজ খবর নিলেন। এই মহিলাটি দেখলেই আফরার মন কেমন যেন ফুরফুরে হয়ে যায়। ওনার হাসিটা সবসময় নজর কাড়ে তার, সবসময় মুখে হাসি লেগেই থাকে। উনি ওকে বসিয়ে রান্নাঘরে গেলেন। যাওয়ার সময় আবার বলে গেলেন অন্তু ওপরে আছে, ওকে চলে যেতে। আফরা কিছুক্ষণ বসে ওদিকে গেল। ওপরে উঠে প্রথমে রুমটায় ঢুকে চারিদিকে চোখ বোলালো। রুম খুব সুন্দর, বিশেষ করে নজর কাড়ল বুক সেলফটা। পুরোটা বইয়ে ভরপুর। এত বই অন্তু পড়ে সেটা জানা ছিল না। অন্তুর কথাবার্তায় মনে হয় বউর চক্ষুশূল, কিন্তু রুমে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা বেশ পড়তে ভালোবাসে। কিন্তু পুরো ঘরের কোথাও অন্তু নেই, হয়তো আশ্রমে আছে। তাই সেলফ থেকে একটি বই বের করে হাতে নিল। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হাঁটছে। অমন সময় পেছন থেকে কারো ধাক্কা খেয়ে পড়তে গিয়ে কে যেন কোমর জড়িয়ে ধরল কেউ। ধরতে গিয়ে যেন ধরতে পারল না, দুজনেই পড়ে গেল মেঝেতে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল। হঠাৎ আফরাকে নিজের কক্ষে নিজের বুকের ওপর দেখে চমকে উঠল। মেয়েটা ওর রুমে কখন এলো? আর এখানেই এসে কি করছে? চোখে চেয়ে আজও বসে আছে। আচ্ছা, মেয়েটা এমন কেন, চোখ মেলে তাকাচ্ছে না কেন? আচ্ছা,
এটা তার ভ্রম নয় তো? চোখ বুজে আবারও তাকালো সে। না, এটা সত্যি। সত্যি আফরা এখানে এসেছে। কেন এসেছে? একধানে তাকিয়ে রইল ওর মুখায়বে। হঠাৎ আফরাও চোখ মেলে তাকালো। নিজের একেবারে কাছে অব্রকে দেখে ঘাবড়ে গেল। ওর চোখে চোখ পড়তেই থমকে গেল। কেমন মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে অব্র। আফরার কি হলো নিজেও জানে না। ও এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিয়ৎক্ষণ এভাবে কাটল। হঠাৎ অন্তুর কণ্ঠ পেয়ে দুজনেই চমকালো। অন্তু দরজায় দাঁড়িয়ে বলছে, আফরা আপু, তুমি এখানে আছো? বলে কথা আটকে গেল ওর। চোখ দুটো বড় বড় করে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। দুজনের হুঁশ ফিরতেই আপরা উঠে দাঁড়ালো। অভ্র দাঁড়িয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, ওই এক্স্যাক্টলি। কথা পূর্ণ করার পূর্বেই খিলখিলিয়ে হেসে উঠল অন্তু। দুজনের দিকে তাকিয়ে বলল, আমি কিছু দেখিনি, বলে দুহাতে নিজের মুখ ঢেকে দাঁড়িয়ে রইল। আফরার অভ্র আহাম্মক বনে গেল ওর কথায়। দেখিনি বলতে কি বোঝালো? ভাবতেই একরাশ অস্বস্তি আর লজ্জা হানা দিল আফরার। ছি, মেয়েটা কিনা কি ভাবছে। অন্যদিকে অভ্র ধমকে বলল, চুপ হাদারাম, বের হ আমার রুম থেকে। বলি আর দেরি না করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। এখানে থাকা মানেই বিপদ। দুটো মেয়ে ওর জন্য মারাত্মক। সূর্যাস্তের সময়টা দারুণ উপভোগ্য। এই সময়টা যে কারো ভালো লাগার তালিকায় তালিকাবদ্ধ। চারিদিক থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। ঘেমে চুপচুপে আয়াত রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও কোনো ট্যাক্সি পাচ্ছে না। মাথা ব্যথায় মাথা ভনভন করছে। বিকেলে শপিং মলে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে এসেছিল সে, কিন্তু যাওয়ার সময় কিছু পাওয়া যাচ্ছে না। এই রাস্তাঘাটে সময় মতো যানবাহনগুলোর কি হয় জানা নেই তার। যখন প্রয়োজন নেই তখন শুধু শুধু বলবে, আপা কই যাইবেন, আপা কই যাইবেন। কথাটা বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলবে। আর এখন আরো খানিকক্ষণ দাঁড়িয়ে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছালো। খানিক দূর হতে রোশান আয়াতকে পর্যবেক্ষণ করে চলেছে। একটা দরকারি কাজে এখানে এসেছিল সে। তারপর হঠাৎ চোখ যায় রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা মেয়েটার ওপর। তখন থেকে দেখে চলেছে ওকে, কিন্তু সেদিকে কোনো খেয়ালই নেই আয়াতের। সে যানবাহনগুলোর আসা যাওয়া দেখতে ব্যস্ত। প্রায় 10 মিনিট পর মেয়েটার দিকে তাকিয়ে মায়া হল ওর। সমস্যা বুঝতেও সময় লাগলো না, তবুও দেখছিল প্রেয়সীকে। কারণ মেয়েটাকে রোজ দেখা হবে না। এক্সামের সিট পড়েছে অন্য ভার্সিটিতে। এখানে আসবে না এক্সাম থাকাকালীন সময়ে। সেই বিরহের দিন যাচ্ছে তার। তাই প্রেয়সী কিছুক্ষণ দূর থেকে দেখে তৃষ্ণা মেটানোর ছোট্ট প্রয়াস। খানিকক্ষণ পর আয়াতের মুখোমুখি দাঁড়ালো রোশান। মুখে হাসি ঝুলিয়ে অবাক হওয়ার ভান ধরে বলল, তুমি এই সময় এখানে কি করছো? পরিচিত কণ্ঠস্বর শুনে রোশানের দিকে তাকালো আয়াত। প্রত্যুত্তরে সেও মুচকি এসে জবাব দিল, এখানে কিছু কেনাকাটার জন্য এসেছিলাম। এখন বাসায় যাব, কিন্তু কিচ্ছু পাচ্ছি না। ওর ঠোঁট ফুলানো দেখে অদ্ভুত শাস্তি মিলল হৃদয়ে। চোখের সানগ্লাস খুলতে খুলতে বলল, ও বুঝেছি, তোমার সমস্যা না থাকলে আমি লিফট দিতে পারি। আয়াত কিছুক্ষণ ভাবল, যাওয়া উচিত নাকি উচিত নয়, আর দেরি হবে এটাও ভাবল। ভেবেচিন্তে বলল, আচ্ছা ঠিক আছে, চলুন। বাসায় গিয়ে পড়তে বসতে হবে। এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। আয়াতকে নিয়ে বাইক স্টার্ট দিল রোশান। আজ অদ্ভুত প্রশান্তি লাগছে বক্ষ পিঞ্জরে। এই প্রথম ওর ভালো লাগা, ভালোবাসার মানুষটার এতটা কাছাকাছি আসে সে। ওকে নিয়ে ঘুরে বেড়াবে এটা অনেক দিনের ইচ্ছে। আফসোস ছিল আজ না চাইতেও সেটা পূরণ হয়ে গেল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ড্রয়িং রুমে বসে বসে নখ কামড়াচ্ছে আর তখনকার ঘটনা নিয়ে ভাবছে বসে আফরা। এ নিয়ে দুইবার কি একটা বিশ্রী ঘটনার সম্মুখীন হতে হলো তাকে। তখনকার কথা মনে হলেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। লোকটা যদি স্যার না হয়ে অন্য অপরিচিত কেউ হতো, তাহলে এসব কিছুই ফিল হতো না। কিন্তু উনি হওয়ায় যত সব জ্বালা। আফরার চিন্তা ভাবনাকে মাঝপথে থামিয়ে অন্তু এসে জানিয়ে ধপ করে ওর পাশে বসে ভ্রু নাচিয়ে বলল, এবার কাহিনী কি বলো। ওর কথা শুনে আফরা আকাশ থেকে পড়ল মনে হয়। বিস্ময়কর চাহনি নিক্ষেপ করে বলল, কিসের কাহিনী? এই প্রশ্নে খানিকটা আহত হলো অন্তু। চোখ মুখ কুঁচকে বলল, ভাইয়ার আর তোমার কাহিনী, প্রেম কাহিনী। কিভাবে কি হলো? কবে থেকে দুজনে প্রেম করছো? সবটা সবটাই বলো। এক নাগারে বলে দম ছাড়ল। কথাগুলো কর্ণগোচর হতে আফরার চোখ বড় বড় হয়ে গেল। বিনা মেঘে বজ্রপাত হলো হয়তো। ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, কি যাতা বলছো অন্তু? উনি আমার স্যার, এগুলো ভাবাও অন্যায়। অন্তু গাল ফুলালো। বিরক্ত হয়ে বলল, ধুর ধুর,
তুমি একটা আনরোমান্টিক বেরসিক মহিলা। স্যার কি কখনো বিয়ে করবে না নাকি? এরকম একটা ইয়াং টিচার, সুন্দর সুদর্শন, উনি তো কোনো না কোনো এক ছাত্রীকে বিয়ে করবেন। সেটা হও তুমি, নয়তো অন্য কেউ। সিম্পল। এতে আকাশ থেকে পড়ার তো কিছুই নয়। ওর এই হাবিজাবি কথাগুলো শুনে মাথা ঘোরার উপক্রম হলো আফরার। মাথায় হাত দিয়ে বলল, বইন থাম প্লিজ। আস্তাগ ফিরুল্লাহ। কার সাথে কি ভাবছো বলো তো? আমি শুধু তোমার রুম খুঁজতে গিয়ে ভুল করে ওই রুমে ঢুকে পড়ি। তখন উনি হয়তো দ্রুতবেগে রুমে ঢুকেন, আমায় খেয়াল করেনি। আমিও খেয়াল করিনি, ব্যাস একটা ধাক্কা খাই, এতটুকুই। আমি তোমাকে এই বিষয়ে ভাইয়ের মতো লেকচার ঝাড়তে বলিনি। আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি। সিঁড়ি দিয়ে নামার সময় সব কয়টা কথা কানে যায় অব্রের। বোনের কথাগুলো শুনে মিটমিটিয়ে হাসে সে। ওর মতো করে এতদিন ভাবেনি তো। সব কয়টা কথার যুক্তি আছে। বিয়ে যাকে করে না কেন, সে তো কোনো না কোনো ক্লাসের স্টুডেন্টই হবে। নামতে নামতে গলা খাকারি দিল সে, তা শুনে দুজনে চমকালো। অন্তু চোর ধরা পড়ার মতো মুখ করে বসে রইল। অন্যদিকে আফরা লজ্জায় আশপাশ করতে লাগলো। সবটা নীরবে পর্যবেক্ষণ করে ঠোঁট প্রসারিত করে অন্তুর মাথায় টোকা দিয়ে ওর পাশে বসে বলল, এত ফটর ফটর না করে মুখটা অফত রাখতে পারিস? এতে উপকার বই কি অপকার হয় না? কথাটা কর্ণগোচর হতেই তেলে বেগুনে জ্বলে উঠল অন্তু। নাক ফুলিয়ে ক্রোধ নিয়ে বলল, তোমার মতো গম্ভীর একগুঁয়ে চশমালা টিচার নাকি আমি, যে সবাইকে নিজের স্টুডেন্ট মনে করে ধমকাবো, খুদ ধরবো? আমি হলাম আলুর মতো, যে সহজে সবার সাথে মিশে যেতে পারে। রান্নাঘর থেকে মমতা বেগম ডাকলেন খাওয়ার জন্য। অন্তু রেগে আফরাকে টেনে নিয়ে চলে গেল। বেশ কয়েকদিন ধরে আফরার সাথে দেখা সাক্ষাৎ নেই অব্রে। পরীক্ষার চাপে মেয়েটার নাজেহাল অবস্থা। ইতিমধ্যে কোচিং সেন্টার থেকে ছুটি নিয়েছে 1 মাসের। অন্যদিকে দুটো টিউশনি ছাড়েনি, কারণ এগুলো ছাড়লে সংসার চলবে না। তাই বাধ্য হয়ে পড়াতে হচ্ছে, তাও পরীক্ষার দিনগুলো বাদ দিয়ে। এই কদিনের অব্রের রোজকার ঘুম হাওয়া হয়ে গেছে। কোথা থেকে যেন মেয়েটা মাথায় চেপে বসে থাকে। সারাক্ষণ এই একটা মেয়েকেই ভাবতে হয় তাকে। আচ্ছা, পরীক্ষা ঠিকঠাক দিচ্ছে তো? আবার ওখানে লেট হচ্ছে না তো? সে নানান ধরনের চিন্তা। আবার সেই কাছাকাছি থাকার মুহূর্তগুলো মনে হলেই সুখ সুখ অনুভূত হয়। চোখ বন্ধ করলেই সেসব স্মৃতি ভেসে ওঠে দৃশ্যপটে। এই কয়েকদিনে এই অনুভূতিগুলোকে বিশেষ পাত্তা না দিলেও এখন ভাবছে, হয়তো এর মানেও বুঝেছে। মেয়েটার ডাগর ডাগর চোখ, পাতলা ঠোঁট, মায়াবী মুখের গড়ন সব সব খুঁজে বাজেভাবে আকৃষ্ট করছে তাকে। তাছাড়া এখন মেয়েটার পারিবারিক অবস্থা অজানা নয় তার। যেদিন ওর পারিবারিক সত্যিটা জেনেছিল, সেদিন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। একটা মেয়ে এইভাবে তার পরিবারকে আগলে রাখছে, ভাবলেই মনটা ভরে যায়। অন্তু ভাইয়ের মতিগতি বোঝার জন্য কখনো কখনো অভ্রকে শুনিয়ে শুনিয়ে আপনার সাথে কথা বলতে যায়, যাতে ওর অস্থিরতা বুঝতে পারে। কিন্তু সেখানে দারুণভাবে নিজেকে আটকাতে সফল অভ্র। আফরার সাথে কথা বলছি শুনলেই পালিয়ে যায় সামনে থেকে। নয়তো বসে থাকলেও কোনো খেয়ালই থাকে না, যেন এখানে কেউ কিছু বলছে না। এভাবে কেটে যায় আরও কিছুদিন। তার মধ্যে একদিন আফরাকে নিজের চোখে দেখার সুযোগ হয়েছিল অব্রের। আফরার এক্সাম যেখানে, সেখানে তার ডিউটি পড়েছিল। সেদিন কয়েক মুহূর্তে দেখায় ওর অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য যথেষ্ট ছিল। অপলক তাকিয়ে থেকে সময় স্বল্পতার কারণে সেখান থেকে দ্রুত প্রস্থান করতে বাধ্য হয়। চলবে। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।